হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 3 বা তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো, তোমাদের যে এমডিসি 3 পেপারটি রয়েছে, প্রাচীন ও আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বলা হয়, বা গুপ্ত যুগের সাহিত্য সংস্কৃতির বিকাশ, বা গুপ্ত যুগকে কেন পরিবর্তনের ভিত্তিভূমি বলা হয়, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আলোচনার শেষে এর যে উত্তর পত্রটি রয়েছে 20 নম্বরের 1000 ওয়ার্ডের, সেই 20 নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। 2024-25 যে সাজেশন তোমাদেরকে আমি প্রোভাইড করেছি, তার প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন এই গুপ্ত সুবর্ণ যুগ। খুবই ইম্পর্টেন্ট। এই গুপ্ত সুবর্ণ যুগ বা সমুদ্রগুপ্তের কৃতিত্ব, এই দুটির মধ্যে একটা পরীক্ষায় তোমাদেরকে আসবেই। তো এর আগে আমি সমুদ্রগুপ্ত নিয়ে আলোচনা করেছি, এখন এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো গুপ্ত সুবর্ণ যুগ। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব। দেখো, বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল থার্ড সেম ডিএসসিসি 3 অনার্সের ক্ষেত্রে এবং জেনারেলদের ক্ষেত্রে এমডিসি 3, এখানে প্রশ্ন হচ্ছে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন? গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হচ্ছে কেন বলা হচ্ছে? বা আসতে পারে প্রশ্নটা এইভাবে যে গুপ্ত যুগকে পরিবর্তনের ভিত্তিভূমি বলা হয় কেন? ডক্টর রামশরণ শর্মা তিনি গুপ্ত যুগকে বলেছেন পরিবর্তনের ভিত্তিভূমি। তার কারণ, আগের যে যুগটা চলেছিল মৌর্য যুগ, এবং মৌর্য যুগের পরবর্তীকালে 300 বছর ভারতবর্ষের যে রাজনৈতিক অনিশ্চয়তা ছিল, সেই তুলনায় গুপ্ত যুগে এসে অনেক কিছু পরিবর্তন হয়। সাহিত্য, শিল্প, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সমস্ত ক্ষেত্রেই একটা আমূল পরিবর্তন ঘটে। অর্থাৎ পরিবর্তনের যে ভিত্তি, সেই ভিত্তি স্থাপিত হয় এই গুপ্ত যুগে। তাই এই যুগটাকে বলা হয় পরিবর্তনের ভিত্তিভূমি, বা বলা যায় সুবর্ণ যুগ। অনেক ঐতিহাসিক এই যুগটার সাথে পেরিক্লিস, গ্রিসের যে পেরিক্লিসের যুগ, সেই পেরিক্লিসের যুগের সাথে তুলনা করেছেন। ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগের সাথে তুলনা করেছেন, করে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলেছেন। তো গুপ্ত যুগে অনেক কিছুর অগ্রগতি হয়, যেমন সমাজ, রাজনীতি, ধর্ম, অর্থনীতি, সংস্কৃতি, সাহিত্য, শিল্প, কলা সবকিছুর অভূতপূর্ব অগ্রগতি ঘটে। তাই গুপ্ত যুগকে বলা হয় সুবর্ণ যুগ। বিভিন্ন ঐতিহাসিকরা এমন দাবি করেছেন, যদিও সুবর্ণ যুগ কতটা বলা যায় এটা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। সেই বিষয়টা আমরা একেবারে আলোচনার শেষে আসবো। তার আগে আমরা দেখে নিই যে গুপ্ত যুগ যে সুবর্ণ যুগ বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, কি এমন পরিবর্তন এসেছিল এই গুপ্ত যুগে, সেগুলো আমরা দেখব। তা প্রথমে আমরা আলোচনা করব দক্ষ শাসন ব্যবস্থা। তো দেখো, গুপ্ত রাজারা, যে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, এই সমস্ত সম্রাটরা যেমন দিগ্বিজয়ী বীর ছিলেন, তেমনি তারা কিন্তু ছিলেন একজন সাম্রাজ্যের সংগঠক। একটা সুন্দর শাসন ব্যবস্থা, সুশৃঙ্খল শাসন ব্যবস্থা তারা প্রবর্তন করেছিলেন, করে দেশের ভিতরে শান্তি স্থাপন করেছিলেন, অরাজকতাকে দূর করেছিলেন, এবং মৌর্য পরবর্তী যুগে যে রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছিল ভারতের ইতিহাসে, সেই অনিশ্চয়তাকে অনেকাংশে তারা দূর করতে পেরেছিলেন। অর্থাৎ একটা দক্ষ শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। দেশের সার্বিক অগ্রগতির ক্ষেত্রে প্রথমে কিন্তু এটারই প্রয়োজন, যে একটা দক্ষ শাসন ব্যবস্থার প্রয়োজন ছিল। গুপ্ত রাজারা সেটা প্রতিষ্ঠা করে। এরপরে যে বিষয়টা রয়েছে যে কৃষি, শিল্প, বাণিজ্যে অগ্রগতি। তা কৃষি, শিল্প, বাণিজ্যের অগ্রগতি অর্থাৎ অর্থনৈতিক অগ্রগতি ঘটেছিল গুপ্ত যুগে। কৃষির অগ্রগতি কিভাবে ঘটেছিল? কারণ কৃষির অগ্রগতি ঘটেছিল সেচ ব্যবস্থা, জলসেচ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। এই সময় অনেক উন্নতি করা হয় আগের তুলনায় জলসেচ ব্যবস্থা। মৌর্য যুগের যে সুদর্শন হ্রদ ছিল, সেই হ্রদের সংস্কার করা হয়, উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয় কৃষি ক্ষেত্রে। এছাড়া সেচ ব্যবস্থার তো আমূল পরিবর্তন ঘটানো হয়। এগুলির ভিতর দিয়ে কৃষি ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আছে, এবং কৃষি উৎপাদন অনেকটা বেড়ে যায়। এবার আসি শিল্প। বিভিন্ন শিল্প কিন্তু এই সময় গড়ে ওঠে গুপ্ত যুগে। কাষ্ঠ শিল্প, তাম্র মানে ধাতু শিল্প, বস্ত্র শিল্প, এছাড়া আরো অনেক শিল্পের কথা বলা যায়, লৌহ শিল্প, চর্ম শিল্প, এগুলো কিন্তু এর অগ্রগতি ঘটেছে। বাণিজ্যের কথা যদি বলা যায়, তাহলে দেখবো যে গুপ্ত যুগে বাণিজ্য দুই ভাবে হতো, একটা বৈদেশিক বাণিজ্য, একটি হতো আভ্যন্তরীণ বাণিজ্য। তা আভ্যন্তরীণ বাণিজ্যের যেমন অগ্রগতি ঘটে, তেমনি বৈদেশিক বাণিজ্যেরও কিন্তু অগ্রগতি ঘটেছিল। বিদেশের বিভিন্ন জায়গা,
বিভিন্ন দেশের সাথে গুপ্তদের বাণিজ্যিক আদান প্রদান হয়েছিল এবং এই বাণিজ্যিক আদান প্রদানের ভিতর দিয়ে ভৃগু কচ্ছ, কল্যাণ, সোপারা, উজ্জয়িনী এই সমস্ত জায়গায় যেমন বন্দর গড়ে ওঠে, তেমন কিন্তু সমৃদ্ধশালী নগর হিসেবেও এইসব জায়গা গড়ে উঠেছিল। এছাড়া এই যে বৈদেশিক বাণিজ্যের সূত্র ধরে বিদেশের সাথে গুপ্ত যুগের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। এই কারণে ডক্টর ভিনসেন্ট আর্থার স্মিথ বলেছেন যে গুপ্ত যুগের সুবর্ণ যুগ সম্ভব হয়েছিল শুধুমাত্র বিদেশের সাথে যোগাযোগের কারণে। বিদেশের সাথে যোগাযোগের সূত্রে গুপ্ত যুগের অনেক কিছুর অগ্রগতি ঘটে। ব্যবসা বাণিজ্য তার একটি কিন্তু অঙ্গ ছিল। এরপরে যেটা দেখবো সেটি হচ্ছে সামাজিক উদারতা বৃদ্ধি। তা গুপ্ত যুগে সামাজিক ক্ষেত্রে উদারতা দেখা দিয়েছিল, সামাজিক মেলামেশা অনেকটা বেড়ে গিয়েছিল এবং যে ভেদাভেদ, একটা শ্রেণীর সাথে আরেকটা শ্রেণীর মধ্যে যে ভেদাভেদ, সে ভেদাভেদটা অনেকটা কমে গিয়েছিল এবং শূদ্র শ্রেণীর সামাজিক অবস্থান অনেকটা বেড়ে গিয়েছিল বা নারীদের মান মর্যাদা অনেকটা বেড়ে গিয়েছিল। অনুলোম প্রতিলোম বিবাহ এগুলো ধর্মশাস্ত্রে স্বীকৃত হয়েছিল। এছাড়া বর্ণ প্রথার যে কঠোরতা সেটা অনেকটা আগের তুলনায় কমে গিয়েছিল। অর্থাৎ সামাজিক ক্ষেত্রে একটা বার্তা কিন্তু দিতে পেরেছিলেন গুপ্ত সম্রাটরা এবং সামাজিক ক্ষেত্রে একটা উদারতার বাতাবরণ তৈরি হয়েছিল গুপ্ত সাম্রাজ্যে। এই সমস্ত দিক কিন্তু একটা সুন্দর সুস্থ শাসন ব্যবস্থার দিককে নির্দেশ করে। এরপরে দেখো যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সাহিত্যে অগ্রগতি। গুপ্ত যুগের যে সুবর্ণ যুগ হয়েছিল শিল্প সংস্কৃতির ক্ষেত্রে, প্রথমেই যেটা রয়েছে তার নাম কিন্তু সাহিত্য। ডক্টর আর.পি. ত্রিপাঠী, রামপ্রসাদ ত্রিপাঠী এই গুপ্ত যুগে সাহিত্যের অগ্রগতিকে লক্ষ্য করে এই যুগটাকে গ্রিসের পেরিক্লিসের যুগের সাথে তুলনা করেছেন, ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগের সাথে তুলনা করেছেন। এই পেরিক্লিসের যুগে গ্রিসে একটা সুবর্ণ যুগ দেখা দেয়, রানী এলিজাবেথের রাজত্বকালে ইংল্যান্ডও একটা সুবর্ণ যুগ দেখা দেয়। তো এই দুটি যুগের সাথে গুপ্ত যুগের তুলনা করেছেন রামপ্রসাদ ত্রিপাঠী বা আর.পি. ত্রিপাঠী। কারণ গুপ্ত যুগে সাহিত্যের ব্যাপক অগ্রগতি ঘটে। সমুদ্রগুপ্ত নিজেই একজন কবি ছিলেন, তাকে বলা হতো কবিরাজ। তার সভাকবি ছিলেন হরি সেন, তিনি লিখেছিলেন এলাহাবাদ প্রশস্তি। তাই এলাহাবাদ প্রশস্তি এছাড়া এই সময়ে বিভিন্ন স্মৃতি শাস্ত্র লেখা হয়, যেমন নারদ স্মৃতি, যাজ্ঞবল্ক স্মৃতি, কাত্যায়ন স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, এরকম একাধিক স্মৃতি শাস্ত্র লেখা হয় এবং বিভিন্ন কবি, সাহিত্যিক, দার্শনিক এদের আবির্ভাব ঘটে এই গুপ্ত যুগে। গুপ্ত যুগে কয়েকজনের নাম বলছি দেখো, এনাদের আবির্ভাব ঘটেছিল। বিখ্যাত শাস্ত্রকার ও পণ্ডিত ঈশ্বর কৃষ্ণ, বসু বন্ধু, অসঙ্গ, গৌরপাদ, পক্ষিল স্বামীন, চন্দ্র গোমিন, বৌধায়ন, দিন্নাগাচার্য, এছাড়া ভর্তৃহরি, পানিনি, পতঞ্জলি, এরকম একাধিক দার্শনিক, সাহিত্যিক, পণ্ডিত, শাস্ত্রকারের আবির্ভাব ঘটে এবং এদের হাত ধরে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি ঘটে। যেমন বিশাখ দত্ত লিখেছিলেন মুদ্রা রাক্ষস, যেমন শূদ্রক লিখেছিলেন মৃচ্ছকোটি, ভার্বি লিখেছিলেন কিরাতার্জুনিয়ম, ভট্টি লিখেছিলেন ভট্টি কাব্য, দণ্ডী লিখেছিলেন 10 কুমার চরিত, এছাড়া বিষ্ণু শর্মা লিখেছিলেন পঞ্চতন্ত্র, অমর সিংহ লিখেছিলেন শব্দকোষ। এছাড়া গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন কিন্তু মহাকবি কালিদাস। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় তিনি ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় 9 জন পণ্ডিত ছিলেন, যাকে বলা হয় নবরত্ন। এই নবরত্ন সভার অন্যতম ছিলেন কালিদাস। তিনি লিখেছিলেন অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, ঋতু সংহার, এছাড়া লিখেছিলেন কুমার সম্ভব। এরকম একাধিক গ্রন্থ তিনি কাব্য নাটক রচনা করেন মহাকবি কালিদাস। অর্থাৎ গুপ্ত যুগে সাহিত্যের ব্যাপক অগ্রগতি ঘটে, যাকে লক্ষ্য করে আর.পি. ত্রিপাঠী একে সুবর্ণ যুগ বলেছেন। এবার আসবো আমরা শিল্প সংস্কৃতির ক্ষেত্রে, অর্থাৎ স্থাপত্যের ক্ষেত্রে আসবো। স্থাপত্যের ক্ষেত্রে বলতে এখানে প্রথমে আমরা দেখছি যে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। প্রথমে আমরা স্থাপত্য নিয়ে আলোচনা করি। দেখো, স্থাপত্য বলতে এই সময় বৌদ্ধ, জৈন, বিভিন্ন হিন্দু মন্দির কিন্তু নির্মাণ হয়েছিল। কাঠ, পাথর এগুলো দিয়ে মন্দির নির্মাণ হতো। এছাড়াও অজন্তা, ইলোরা,
উদয়গিরি, এই সমস্ত জায়গায় অনেক গুহা মন্দির নির্মিত হয় গুপ্ত যুগে। কয়েকটা মন্দিরের নাম বলা যায়, যেমন মণিনাগের কোটেশ্বর মন্দির, তিগুয়ারের বিষ্ণু মন্দির, ভূমারের শিব মন্দির, কুবিরের পার্বতী মন্দির, দেওগড়ের দশাবতার মন্দির, এছাড়া সাঁচি, সারনাথ, এই সমস্ত জায়গায় কিন্তু বুদ্ধের যে স্তূপ বা বৌদ্ধ স্তূপ সেগুলো নির্মিত হয়েছিল। এবার আসি ভাস্কর্যের কথায়। তা ভাস্কর্য মানে মূর্তি নির্মাণ। তা গুপ্ত যুগে যে সমস্ত ভাস্কর্য নির্মিত হয়েছিল তার প্রধান বিষয়বস্তু ছিল হিন্দু দেবদেবী এবং বৌদ্ধ ধর্ম। এগুলোকে কেন্দ্র করেই সমস্ত মূর্তি নির্মিত হতো। গুপ্ত যুগে শ্রেষ্ঠ ভাস্কর্যের নিদর্শন ছিল সারনাথের বুদ্ধ মূর্তি। সারনাথে একটা বুদ্ধ মূর্তি পাওয়া গেছে, যেটা ছিল গুপ্ত যুগের শ্রেষ্ঠ নিদর্শন। এছাড়া অমরাবতী এবং মথুরা, এই যে দুটি জায়গা ভাস্কর্য শিল্প গড়ে উঠেছিল, অ্যাকচুয়ালি কুষাণ যুগে এই অমরাবতী মথুরায় ভাস্কর্য গড়ে ওঠে, কিন্তু কুষাণ যুগের পার করে গুপ্ত যুগে এসে এই অমরাবতী আর মথুরা শিল্পকলা পরিপূর্ণ রূপ ধারণ করেছিল। এবং এই গুপ্ত যুগের শিল্পের যেটা একটা প্রধান বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ ভারতীয়তা, কোনো বিদেশি প্রভাব কিন্তু এই শিল্পকলার উপরে পড়েনি। যেমনটা পড়েছিল গান্ধার শিল্পের উপরে গ্রিক রোমানের প্রভাব পড়েছিল কুষাণ যুগে, কিন্তু তেমনটা গুপ্ত যুগে হয়নি। গুপ্ত যুগের শিল্প ছিল সম্পূর্ণরূপে ভারতীয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সারনাথে অবলোকিতেশ্বরের মূর্তি পাওয়া গেছে, সাঁচিতে বোধিসত্ত্বের মূর্তি পাওয়া গেছে, মথুরায় ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে গৌতম বুদ্ধের, এছাড়া বারাণসী রয়েছে, উজ্জয়িনী রয়েছে, এসব জায়গায়ও কিন্তু অনেক মূর্তি গুপ্ত যুগে পাওয়া গেছে। গুপ্ত যুগের এই সমস্ত মূর্তিগুলির একটা প্রধান বৈশিষ্ট্য ছিল আধ্যাত্মিকতার ছাপ এখানে কিন্তু স্পষ্ট ছিল। আধ্যাত্মিকতা অর্থাৎ ধর্মীয় ভাব এই সমস্ত মূর্তিগুলির মধ্যে পরিষ্কার ভাবে ফুটে উঠেছিল, আধ্যাত্মিকতার ছাপ লক্ষ্য করা যায়। তাই নিহার রঞ্জন রায় এবং ডক্টর সরসী কুমার সরস্বতী এনারা বলেছেন যে গুপ্ত যুগের শিল্পীরা তারা অতীন্দ্রিয় মূর্তি নির্মাণ করতে চেয়েছিলেন এবং এ কাজে তারা সফল হয়েছিলেন। তো এই ছিল স্থাপত্য। এবার আসি চিত্রকলার ক্ষেত্রে। দেখো, চিত্রকলায় প্রধান নিদর্শন গুপ্ত যুগে অজন্তার গুহা এবং ইলোরা এবং মধ্যপ্রদেশের বাঘ গুহা। অজন্তা, ইলোরা এবং বাঘ গুহাতে এই গুপ্ত যুগে অনেক চিত্র আঁকা হয়েছে। অজন্তায় অনেক ধরনের ছবি পাওয়া গেছে গুপ্ত যুগের, যেমন চক্রপাণি দত্তের ছবি, মাতা পুত্রের ছবি, হরিণ চতুষ্টয়ের ছবি। তো এই সমস্ত ছবি দেখে হিউয়েন সাং একটা কথা মন্তব্য করেছেন যে পৃথিবীতে যা কিছু সূক্ষ্ম, ক্ষুদ্র, যা কিছু মহৎ, সবই এই অজন্তার কোলে এসে আশ্রয় নিয়েছে। অর্থাৎ অজন্তার চিত্রকলা গুপ্ত যুগের শ্রেষ্ঠ চিত্রকলার কিন্তু নমুনা। এবং এখানে DN ঝা অর্থাৎ দ্বিজেন্দ্র নারায়ণ ঝা অজন্তার গুহা চিত্রকে লক্ষ্য করে বলেছেন যে গুপ্ত যুগের চিত্রকরেরা মানুষ এবং পশু পাখির যে প্রতিকৃতি, সেই মানুষ এবং পশু পাখির প্রতিকৃতি অঙ্কনে পারদর্শিতা দেখিয়েছিলেন। তা গুপ্ত যুগের এগুলোই ছিল চিত্রকলা। তাহলে আমি প্রথমে বললাম স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। এবার আসবো বিজ্ঞান। তো গুপ্ত যুগে বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি ঘটে। আমরা অনেক আগে থেকে এগুলো জানি, অনেক 6-7 এর বই থেকেই আমরা এগুলো জানি যে গুপ্ত যুগের বিজ্ঞানের অগ্রগতি ঘটেছিল। সেই আর্যভট্ট, বরাহমিহিরের অবদান রয়েছে এখানে। তা গুপ্ত যুগের বিজ্ঞানের অগ্রগতি অনেকগুলো ক্ষেত্রে হয়। প্রথমে যেমন বলা যায় চিকিৎসা বিদ্যা। তা চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে এ যুগের শ্রেষ্ঠ দুই বিখ্যাত ব্যক্তি ছিলেন, এক ছিলেন বাগভট্ট আর একজন ছিলেন ধন্বন্তরী। এই ধন্বন্তরী এবং বাগভট্ট তারা এই সময়কার বিখ্যাত চিকিৎসক ছিলেন। এই যুগে চিকিৎসা বিদ্যার উপরে একাধিক গ্রন্থ রচিত হয়েছিল। পশু চিকিৎসার উপরেও কিন্তু বাগভট্ট গ্রন্থ রচনা করেছিলেন। এই ছিল চিকিৎসা বিদ্যা। এরপর আসি ধাতু বিদ্যা। তা ধাতু বিদ্যারও অগ্রগতি ঘটে এই যুগে, কারণ তার একটা শ্রেষ্ঠ নিদর্শন এখনো রয়েছে দিল্লিতে কুতুব মিনারের সামনে। মেহেরৌলি বলে একটি গ্রাম ছিল, যে গ্রামে একটা লৌহ স্তম্ভ তৈরি করা হয়েছিল। যে লৌহ স্তম্ভে
আজ হাজার বছর পরেও তাতে কিন্তু মরচে ধরেনি। তাই এটা থেকে প্রমাণ হয় যে গুপ্ত যুগের ধাতুবিদ্যা অনেক উন্নতি লাভ করেছিল। এছাড়া গুপ্ত যুগে যে বিভিন্ন ধরনের মুদ্রা, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা নির্মিত হয়েছিল, তা থেকেও তাদের গুপ্ত যুগের ধাতুবিদ্যার অগ্রগতির প্রমাণ পাওয়া যায়। এগুলো ছিল ধাতুবিদ্যা। এবার আসি গণিত শাস্ত্রের কথা। গণিত শাস্ত্রের অনেক অগ্রগতি ঘটে। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার ধারণা, শূন্যের ব্যবহার যাকে আমরা বলি আরবীয় তত্ত্ব, কিন্তু এই আরবীয় তত্ত্ব পরবর্তীকালে, তার অনেক আগে কিন্তু গুপ্ত যুগের বিজ্ঞানীরা বা গণিত শাস্ত্রকাররা তারা এই শূন্য সম্পর্কে ধারণা দিয়ে গেছেন। দশমিকের ব্যবহার সবই কিন্তু এই গুপ্ত যুগে আমরা লক্ষ্য করি। পিথাগোরাসের থিওরেম, তারপরে এখানে উপপাদ্য, তাছাড়া রয়েছে ত্রিকোণমিতি, সাইন, কোসাইন, এগুলোর সব ব্যবহার গুপ্ত যুগে ঘটে। এরপর আসি জ্যোতির্বিদ্যা নিয়ে। তা জ্যোতির্বিদ্যায় অভূতপূর্ব অগ্রগতি ঘটে। শ্রেষ্ঠ জ্যোতির্বিদ ছিলেন আর্যভট্ট। 476 খ্রিস্টাব্দে পাটলিপুত্রে জন্মগ্রহণ করেন। 550 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তিনি 3টি গ্রন্থ লেখেন। এক সূর্য সিদ্ধান্ত, আরেকটি হচ্ছে আর্যভট্টিয়ম, এবং আরেকটি হচ্ছে 10 গীতিকা সূত্র। এই 3টি গ্রন্থ তিনি লিখেছিলেন। এছাড়া সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের ব্যাখ্যা, 365 দিনে 1 বছর হয়, আহ্নিক গতি, বার্ষিক গতি, এই সমস্ত কিছুর ধারণা তিনি কিন্তু দিয়ে গেছেন। এবং পৃথিবী একটি কেন্দ্রে অবস্থিত, সূর্য কেন্দ্রে অবস্থিত, পৃথিবী তার চতুর্দিকে ঘুরছে, এই সমস্ত ধারণা অনেক আগে থেকেই কিন্তু এই আর্যভট্ট দিয়ে গেছেন তার এই সূর্য সিদ্ধান্ত গ্রন্থে বা আর্যভট্টিয়ম গ্রন্থে। গুপ্ত যুগের আরেক শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন বরাহমিহির। তিনি লিখেছিলেন বৃহৎ সংহিতা এবং পঞ্চ সিদ্ধান্তিকা। এই বৃহৎ সংহিতা এবং পঞ্চ সিদ্ধান্তিকায় তিনি জ্যোতির্বিজ্ঞানের উপরে অনেক নতুন নতুন দিক কিন্তু তুলে ধরেছিলেন। এই সময়ের আরেকজন বিজ্ঞানী ছিলেন ব্রহ্মগুপ্ত। এই ব্রহ্মগুপ্ত একটা গ্রন্থ লিখেছিলেন ব্রহ্ম স্ফুট সিদ্ধান্ত, যাকে এক কথায় বলা যায় ব্রহ্ম সিদ্ধান্ত বা ব্রহ্ম সংহিতা। এই গ্রন্থে তিনি অভিকর্ষ বল তার ধারণা দিয়ে গেছেন। এর অনেক পরে আইজাক নিউটন এই মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন, কিন্তু আইজাক নিউটনের অনেক আগে, প্রায় 1000 বছরেরও বেশি সময় আগে, এই ব্রহ্মগুপ্ত, ভারতীয় গুপ্ত যুগের বিজ্ঞানী, তিনি এই অভিকর্ষ বলের ইঙ্গিতটা কিন্তু দিয়ে গিয়েছিলেন। এছাড়া এই যুগে আরো 2 মহিলা বিজ্ঞানীর নাম জানতে পারি। বরাহমিহিরের স্ত্রী খনা। খনার বচন খুবই বিখ্যাত। খনা আকাশের ওই অবস্থা দেখে মানে প্রকৃতির পরিস্থিতি বলতে পারতেন, আবহাওয়ার সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারতেন শুধুমাত্র প্রকৃতিকে লক্ষ্য করে। তা তিনি একজন বড় জ্যোতির্বিদ ছিলেন এই খনা। এছাড়া লীলাবতী বলেও কিন্তু আরেকজন বিজ্ঞানীর নাম আমরা পাই এই গুপ্ত যুগে। তো এনারা সবাই ছিলেন কিন্তু জ্যোতির্বিদ এবং জ্যোতির্বিজ্ঞানী। এবার আসছি একটা অন্য বিষয়ে, সেটি হচ্ছে যে গুপ্ত যুগে বলা হয় হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটে। দেখো, হিন্দু ধর্ম এর আগে বৈদিক যুগে ছিল। মৌর্য যুগে এসে বৌদ্ধ ধর্মের রমরমা বৃদ্ধি পায় অশোকের কারণে। পরবর্তীকালে কুষাণ যুগেও বৌদ্ধ ধর্মের রমরমা বৃদ্ধি পায় কনিষ্কের কারণে। অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্ম কিন্তু লুপ্ত প্রায় হয়ে পড়েছিল। গুপ্ত যুগে এসে সেই হিন্দু ব্রাহ্মণ্য ধর্ম নতুন করে জেগে ওঠে, নতুন করে। তাই ম্যাক্স মুলার, জার্মান ঐতিহাসিক ম্যাক্স মুলার, তিনি বলছেন যে গুপ্ত যুগ ছিল ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থানের যুগ। পুনরুত্থান, নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছিল। কেন? কারণ গুপ্ত সম্রাটরা সবাই হিন্দু ধর্মের অনুরাগী ছিলেন, বৈষ্ণব ছিলেন, কেউ শিবের ভক্ত, কেউ বিষ্ণুর ভক্ত, এমনটাই কিন্তু প্রমাণ আমরা পাই। এবং গুপ্ত যুগে একটা জিনিস দেখা যায় যে ভক্তি ধর্মের প্রাধান্য অনেকটাই বেড়ে গিয়েছিল। মূর্তি পূজার প্রাবল্য বৃদ্ধি পেয়েছিল, তন্ত্র মন্ত্র বা তন্ত্র সাধনার প্রাবল্য বৃদ্ধি পেয়েছিল। এর আগে সেই বৈদিক যুগে যে ইন্দ্র, বরুণ, মিত্র, এই সমস্ত দেবদেবী ছিলেন, তাদের জায়গায় গুপ্ত যুগে নতুন কিছু দেবদেবীর আবির্ভাব ঘটে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শিব, পার্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মী এবং কালী, এই সমস্ত দেবীর কিন্তু উত্থান ঘটে, যাকে বলা যায় শাক্ত ধর্ম, অর্থাৎ শক্তির আরাধনা। কালী, দুর্গা, এগুলো সবই শক্তির আরাধনার প্রতীক। তাই এই সময়ে শক্তি ধর্ম বা শাক্ত ধর্ম মাথাচাড়া দিয়ে ওঠে।
গুপ্ত যুগের উপরে একটা টিকা প্রশ্ন আছে এই শাক্ত ধর্মের উপরে। তা যাই হোক, এই সমস্ত লক্ষ্য করে গুপ্ত যুগকে বলা হয় ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান যুগ। এছাড়া ব্রাহ্মণ্য ধর্মের একটা প্রধান ভাষা ছিল সংস্কৃত। এই সংস্কৃত সাহিত্যেরও কিন্তু অভূতপূর্ব অগ্রগতি ঘটে গুপ্ত যুগে। তাই গুপ্ত যুগকে বলা হয় ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থানের যুগ। এরপর আমরা আসবো মূল্যায়ন প্রসঙ্গে, যে গুপ্ত যুগকে কি সুবর্ণ যুগ বলা যায়। তাই এত কিছু যে বললাম, সাহিত্যের অগ্রগতি, শিল্পকলায় অগ্রগতি, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলায় অগ্রগতি, বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রগতি, চিকিৎসা বিজ্ঞান, গণিত শাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে এবং এমনকি ধর্মের ক্ষেত্রেও অগ্রগতি ঘটে। সবকিছু লক্ষ্য করে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলেছেন কিছু কিছু ঐতিহাসিক। তবে এর বিরুদ্ধে তীব্রভাবে বিরোধিতা করেছেন আরো কিছু ঐতিহাসিক, যেমন আর.পি. রামশরণ শর্মা, রমিলা থাপার, ডি.ডি. কোশাম্বী বা ডি.এন. ঝা, দ্বিজেন্দ্র নারায়ণ ঝা, এনাদের মতো ঐতিহাসিকেরা তীব্রভাবে বিরোধিতা করেছেন। তাদের বক্তব্য যে গুপ্ত যুগে যে সুবর্ণ যুগের কথা আমরা বলছি বা এই যে সাহিত্য, শিল্প, বিজ্ঞানের যে অগ্রগতির কথা আমরা বলছি, এটা সীমাবদ্ধ ছিল, সমাজের উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং এই সাহিত্যের মাধ্যম ছিল সংস্কৃত, যেটা উচ্চ শ্রেণীর ভাষা। সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব পড়েনি, সাধারণ মানুষের বাইরে ছিল। কৃষকদের অবস্থা খুবই খারাপ ছিল, তারা চরম দুর্দশার শিকার হয়েছিল। অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, কৃষি ক্ষেত্র সংকট দেখা দিয়েছিল, ব্যবসা বাণিজ্য পূর্বের মতো আর ভালো অবস্থায় ছিল না, ব্যবসা বাণিজ্য ভেঙে পড়েছিল। অর্থাৎ প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, ঠিক সেই রকম গুপ্ত যুগের সুবর্ণ যুগের আড়ালে ছিল অন্ধকার। এই কারণে একে সুবর্ণ যুগ বলা যায় না। তাই বিভিন্ন ঐতিহাসিক এই সুবর্ণ যুগের বিরোধিতা করেছেন। যেমন আমরা এখানে কয়েকজনের নাম বলছি, দেখো, রমিলা থাপার বলছেন এটা উচ্চ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল, কারণ অর্থনৈতিক অগ্রগতি সাধারণ মানুষের মধ্যে ঘটেনি, ব্যবসা বাণিজ্যের অবনতি এখানে আমরা লক্ষ্য করতে পারি। কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল, নারীদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। তার কারণ এই সময় নারীদের মর্যাদা হ্রাস পায়, বাল্য বিবাহর প্রাবল্য বৃদ্ধি পায়, সতীদাহ প্রথা মাথাচাড়া দিয়ে ওঠে, জাতিভেদ প্রথার কঠোরতা বৃদ্ধি পায়, বর্ণাশ্রম প্রথার কঠোরতা বৃদ্ধি পায়, অস্পৃশ্যতা অনেক প্রবল আকার ধারণ করে। এছাড়া ডক্টর রামশরণ শর্মা বলছেন যে এই গুপ্ত যুগের সুবর্ণ যুগ আমরা সাহিত্যের ক্ষেত্রে বলতে পারি, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বলতে পারি, কিন্তু সামাজিক বিচারে একে কখনোই সুবর্ণ যুগ বলা যায় না। তাই ডক্টর ডি.এন. ঝা অর্থাৎ দ্বিজেন্দ্র নারায়ণ ঝা বলেছেন যে গুপ্ত যুগের যে সুবর্ণ যুগের কথা আমরা বলি সেটি একটি মিথ, অর্থাৎ একটা লোক কথা, মানুষের মুখে মুখে চলে আসছে একটা প্রবাদ, একটা উপকথা, লোককথা, এর বাস্তব কোনো ভিত্তি নেই। গুপ্ত যুগের সুবর্ণ যুগ একটা মিথ, বাস্তবতা বলে কিছু নেই। তাই এই ছিল সংক্ষিপ্ত আলোচনা গুপ্ত যুগ সুবর্ণ যুগ কিনা। সেটা আলোচনার প্রসঙ্গে আসার আগে গুপ্ত যুগের রাজনৈতিক অবস্থা দেখাতে হবে, সামাজিক ক্ষেত্রটা দেখাতে হবে, শিল্প কৃষি শিল্প বাণিজ্যের অগ্রগতি দেখাতে হবে, সাহিত্যের অগ্রগতি, শিল্প স্থাপত্য ভাস্কর্য চিত্রকলার অগ্রগতি, বিজ্ঞানের অগ্রগতি, হ্যাঁ, ধর্মের ক্ষেত্রে কি পরিবর্তন, এই সমস্ত কিছু আলোচনা করার পর এই সুবর্ণ যুগ নিয়ে যে বিরোধিতা রয়েছে, যে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে, সে প্রসঙ্গটাও শেষে মূল্যায়নে উল্লেখ করতে হবে। তাই এই প্রশ্নের যে প্রপার নোটস আছে 20 নম্বরের, সেই নোটস নিয়ে এবার ওয়ান স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স 3rd সেম, ডিএসসিসি 3, হিস্ট্রি জেনারেল 3rd সেম, এমডিসি 3। গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন? গুপ্ত যুগের সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান শিল্পকলার অগ্রগতি, অথবা গুপ্ত যুগকে পরিবর্তনের ভিত্তিভূমি বলা হয় কেন? মার্কস 20 বা 10। অ্যান্সারটা এইভাবে লিখবে, গুপ্ত যুগ ছিল সৃজনশীলতার যুগ, কেননা এই সময়ের রাজনৈতিক স্থিতিশীলতার সুবাদে সাহিত্য শিল্প বিজ্ঞানের নানা শাখায় নতুনতর চিন্তাভাবনার উৎকর্ষ লক্ষ্য করা যায়। গুপ্ত যুগকে ধ্রুপদী সংস্কৃতির ধারক বাহক বলা হয়, কেননা এই যুগে সাহিত্য শিল্প সংস্কৃতির উদ্ভাস কালোত্তীর্ণ। গুপ্ত যুগের সৃজনশীলতা ও তার কালোত্তীর্ণ ধ্রুপদী সংস্কৃতি নিয়ে প্রশ্ন না থাকলেও এই সময়কে যারা সুবর্ণ যুগ অভিধায় চিহ্নিত করতে চান
তার বিরুদ্ধে বহু মতামত রয়েছে। গুপ্ত যুগের রাজনৈতিক সাংস্কৃতিক পরিমণ্ডল আলোচনা না করে তার সুবর্ণ যুগ অভিধার পর্যালোচনা সম্ভব নয়। প্যারা করে কুষাণোত্তর যুগের অস্থির রাজনৈতিক পরিমণ্ডলে গুপ্ত রাজগণ কম বেশি 2 শতক জুড়ে যে রাজনৈতিক ঐক্য বজায় রাখেন, ভারত ইতিহাসে তার নজির বিরল। উত্তর পশ্চিম এবং দক্ষিণ ভারতে তাদের প্রত্যক্ষ শাসন জারি না থাকলেও ভারতের বৃহৎ অংশ তাদের শাসনাধীনেই ঐক্যবদ্ধ হয়। গুপ্ত শাসন একাধারে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণে আস্থাশীল ছিল, আবার দুই প্রবণতার মধ্যে সমন্বয় সাধন করতেও গুপ্ত শাসকরা সফল হন। ফাইহিয়েন গুপ্ত শাসন ব্যবস্থার উচ্ছ্বসিত প্রশংসা করে গেছেন। তিনি লিখেছেন, কোন রকম কঠোর দণ্ডাদেশ বলবৎ না করেও গুপ্ত শাসকগণ যেভাবে শাসন কার্য পরিচালনা করতেন তাতে এই শাসন ব্যবস্থার স্থায়িত্ব সাধারণ মানুষের কাম্য ছিল। রাজনৈতিক স্থিতিশীলতার এই বাতাবরণে সাহিত্য শিল্প জ্ঞান বিজ্ঞান চর্চার এক সুষ্ঠু পরিমণ্ডল গড়ে ওঠে। প্যারা করে প্রাচীন ভারতের সাহিত্য চর্চায় গুপ্ত যুগ এক অনন্য স্থানের অধিকারী। অর্থাৎ এই প্যারাতে আমরা সাহিত্য নিয়ে আলোচনা করছি। বৌদ্ধ ধর্মের প্রভাবে যে সংস্কৃত ভাষার চর্চা দীর্ঘদিন অবহেলিত ছিল, গুপ্ত রাজগণের পৃষ্ঠপোষকতায় তার অভূতপূর্ব অনুশীলন ও উন্নতি শুরু হয়। হরিসেনের এলাহাবাদ প্রশস্তি যতটা সংবাদ সরবরাহকারী ততটাই সংস্কৃত ভাষার স্বরূপ তুলে ধরে। পাশাপাশি গুপ্ত যুগের পরিমণ্ডলে সংস্কৃত সাহিত্যের দিগন্ত বিস্তৃত উদ্ভাস বিশ্ব সাহিত্যের অঙ্গনে এক উচ্চ মর্যাদার স্মারক। সংস্কৃত সাহিত্য এই সময় ধর্মীয় নিরপেক্ষ সাহিত্য হিসাবে দুভাগে বিভক্ত। সংস্কৃত ধর্মীয় সাহিত্যগুলির পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করতে গিয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণন তার হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থে লিখেছেন, এ যুগে লিখিত যাজ্ঞবল্ক্য স্মৃতি, নারদ স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, কাত্যায়ন স্মৃতি, দেবল স্মৃতি, ব্যাস স্মৃতি সমূহ শুধুমাত্র হিন্দু ধর্ম বিষয়ক আইন গ্রন্থ নয়, একই সঙ্গে দার্শনিক চিন্তার ক্ষেত্রে মৌলিকত্ব নিয়ে উপস্থিত। তার মতে অষ্টাদশ পুরাণের অধিকাংশই এ সময়ে লিখিত বা পুনর্মার্জিত হয়। রামায়ণ মহাভারতের পূর্ণ রূপ গুপ্ত যুগে বিধৃত হয়। অসঙ্গ, বসুবন্ধু, কুমারজী, দিগ্নাচার্য প্রমুখ বৌদ্ধ দার্শনিক এই সময় সংস্কৃত ভাষায় বৌদ্ধ সাহিত্যের বিভিন্ন টিকা রচনা করেন। অন্যদিকে পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য ধর্মনিরপেক্ষ গ্রন্থ হিসাবে ব্যাকরণগত দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে। ন্যায় দর্শনের খ্যাতনামা ভাষ্যকার পক্ষিল স্বামীন ভারতীয় ন্যায় দর্শনের উপর টিকা রচনা করে ন্যায় দর্শনকে বিশিষ্ট উচ্চতায় নিয়ে যান। ভট্টি কাব্য রচয়িতা ভট্টি, পঞ্চতন্ত্র প্রণেতা বিষ্ণু শর্মা, 10 কুমার চরিত রচয়িতা দণ্ডিন, অমরকোশ সংস্কৃত অভিধান রচয়িতা অমর সিংহ প্রমুখ এ যুগেরই মানুষ। ধর্মনিরপেক্ষ সাহিত্য হিসাবে নাট্য সাহিত্য গুপ্ত যুগের এক বিশেষ সম্পদ। এ সময়ের নাট্যকার বিশাখ দত্ত চাণক্যের জীবনী নিয়ে লিখলেন মুদ্রা রাক্ষস এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় নিয়ে লিখলেন দেবী চন্দ্রগুপ্তম। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে বিশ্ব সাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মহাকবি কালিদাস তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থগুলি সৃষ্টি করেন বলে অধিকাংশ গবেষকের অভিমত। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূতম, ঋতু সংহারম, কুমার সম্ভব ইত্যাদি। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত নিজেও ছিলেন একজন কবি। তিনি স্বয়ং কবিরাজ নামে অভিহিত হন। প্যারা করে দেখো এবার স্থাপত্য শিল্পকলার উপরে। গুপ্ত যুগের স্থাপত্যের অধিকাংশই নিদর্শনই আজ ধ্বংসপ্রাপ্ত। এদের মধ্যে যেগুলো টিকিয়ে আছে তার সৌন্দর্য বিস্ময়কর। এ যুগের শিল্পীগণ বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দু বা বৌদ্ধ ধর্মকে আশ্রয় করে তাদের শিল্পকলায় প্রাণ প্রতিষ্ঠা করতে সচেষ্ট ছিলেন। সূক্ষ্ম কারুকার্য গুপ্ত যুগের শিল্পকলার মূল বৈশিষ্ট্য। সারনাথে গুপ্ত যুগের শিল্পকলার যে বৈশিষ্ট্য বর্তমান, তার উৎকর্ষ আজকের যুগেও বিস্ময়কর। সাঁচি ও বুদ্ধগয়ার বুদ্ধ স্তূপ, কুবিরের পার্বতী মন্দির, তিগুয়ারের বিষ্ণু মন্দির, ভুমারের শিব মন্দির, দেওঘরের দশাবতার মন্দির, কানপুরের ভিতরগাঁওয়ের মন্দির প্রভৃতির ধ্বংসাবশেষ এই যুগের মন্দির শিল্পের নিদর্শন হিসেবে বর্তমান। মন্দির স্থাপত্য এই সময় দ্রাবিড় ও নাগর রীতির প্রভাব লক্ষ্য করা যায়। এ যুগের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে ঔরঙ্গাবাদের অজন্তা, ইলোরা এবং মধ্যপ্রদেশের বাগ এলাকার গুহা চৈত্যগুলি অনুপম সৌন্দর্য নিয়ে উপস্থিত। পাহাড় ও প্রাকৃতিক গুহা কেটে এ ধরনের চৈত্য বিহারগুলি বিশ্বের শিল্প সমালোচকদের বিস্মিত করে। অন্যদিকে ভূপালের ভিলসা নামক স্থানের সন্নিকটে উদয়গিরির গুহা মন্দিরগুলি হিন্দু মন্দিরের স্থাপত্য কলার উৎকৃষ্ট নিদর্শন। বিজাপুরের বাদামি অঞ্চলেও বেশ কিছু হিন্দু মন্দিরের নিদর্শনের কথা জানা যায়। প্যারা করে এবার ভাস্কর্য। গুপ্ত যুগের ভাস্কর্য শিল্প কুষাণ যুগের বৈদেশিক প্রভাব কাটিয়ে সম্পূর্ণ ভারতীয় ভাস্কর্য হিসেবে আত্মপ্রকাশ করে। এ যুগের ভাস্কর্য পূর্ববর্তী যুগের মতোই ধর্মনির্ভর ছিল। এক্ষেত্রে বৌদ্ধ ও হিন্দু ধর্মের কথা কাহিনী ভাস্কর্য শিল্পের মূল অনুষঙ্গ হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বুদ্ধগয়া ও সারনাথে ধ্যানমগ্ন বুদ্ধ, মথুরার দণ্ডায়মান বুদ্ধ,
বৌদ্ধ ভাস্কর্যের অনুপম নিদর্শন হিসেবে বর্তমান। হিন্দু ভাস্কর্যের নিদর্শন হিসেবে দেওগড়ের দশাবতার মন্দিরের অনন্ত শয্যায় শায়িত বিষ্ণুর মূর্তিতে রিলিফের কাজ বিশেষ তাৎপর্যমণ্ডিত। ভাস্কর্য শিল্পের অন্য একটি বিশেষ দিক হলো এ সময়ের ধাতু ভাস্কর্য শিল্প। দিল্লির নিকট মেহরৌলিতে চন্দ্র নামক রাজার নামে যে বহু ধাতু মিশ্রিত স্তম্ভটি আজও দণ্ডায়মান, তার গুণগত উৎকর্ষ নিয়ে কোনো বিরোধ নেই। নালন্দায় প্রাপ্ত তাম্র নির্মিত বুদ্ধ মূর্তিটির কথাও এ ব্যাপারে বিশেষ উল্লেখযোগ্য। গুপ্তযুগের অসংখ্য বিচিত্র মুদ্রার ভাস্কর্য কোনোভাবেই অস্বীকার করা যায় না। প্যারা করে দেখো চিত্রকলা। গুপ্তযুগের চিত্রকলায় এক কথায় ভারতীয় চিত্রকলার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে চিহ্নিত। এ ব্যাপারে অজন্তা, বাঘ, ইলোরা, বাদামির গুহাচিত্র সমূহ বিশ্ব চিত্রকলায় অনন্য স্থান অধিকার করে আছে। এই সমস্ত চিত্রকলার অধিকাংশ ছিল ধর্মীয় ভাব সম্পন্ন, তবে এই সমস্ত চিত্রকলার অন্তর্নিহিত অর্থ, তাদের ভাব, গতি ও প্রকৃতি ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী। অজন্তার গুহাচিত্রের চিত্রাঙ্কন পদ্ধতিকে কেউ কেউ ফ্রেস্কো পদ্ধতি বলে মনে করেন, কিন্তু অজন্তার দেওয়াল চিত্রগুলিতে কোনোভাবেই ফ্রেস্কো পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে ভেজানো আস্তর পদ্ধতির সাহায্য নেওয়া হয়নি। এখানকার দেওয়ালগুলিতে ভালোভাবে আস্তর বসে যাওয়ার পর চিত্রাঙ্কন শুরু হতো। এদিক থেকে দেখলে এটি সম্পূর্ণ ভারতীয় পদ্ধতি ছিল। মূলত বুদ্ধদেবের জীবনী ও জাতকের কাহিনীগুলি নিয়ে অঙ্কিত অজন্তার গুহাচিত্রের অধিকাংশই আজ অবলুপ্ত। হিউয়েন সাং অজন্তা পরিদর্শন করে লিখে গেছেন, যা কিছু মহৎ এবং যা কিছু ক্ষুদ্র সবই অজন্তার প্রাচীরে অঙ্কিত রয়েছে। অজন্তার 100 মাইল উত্তরে বাঘ অর্থাৎ মধ্যপ্রদেশে অবস্থিত বাঘ গুহাচিত্র শিল্পরীতির দিক থেকে অজন্তার নকল বলে মনে হয়। আবার ইলোরা ও বাদামির চিত্রশিল্প প্রকরণগত দিক থেকে অনেক বেশি নিবিড় ও কোমল। প্যারা করে এবার বিজ্ঞান চর্চার উপরে। প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চার পৃষ্ঠপোষণায় কুষাণদের অবদান প্রায় পথিকৃতের ভূমিকায় অবতীর্ণ। এ যুগেও তার অন্যথা ঘটেনি। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার আবিষ্কার, শূন্যের ধারণা, যা বিশ্বব্যাপী আরবীয় তত্ত্ব হিসেবে পরিচিত, তা কিন্তু 5ম থেকে 6ষ্ঠ শতকে গুপ্ত যুগের বিজ্ঞানীরা আলোচনা করেছেন। পিথাগোরাসের উপপাদ্য, ত্রিকোণ মিতি, সাইন, কোসাইন প্রভৃতি চিহ্নের তাৎপর্য সম্পর্কেও এই সময়ের গণিতজ্ঞগণ সরব ছিলেন। গুপ্তযুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন আর্যভট্ট বা আর্যভট্ট। তার রচিত সূর্য সিদ্ধান্ত পড়লে জানা যায় সূর্য নয়, গোলাকার পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং 365 দিনে বছর হয়। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, বার্ষিক গতি, আহ্নিক গতির ব্যাখ্যাতেও তিনি কৃত বিদ্যা ছিলেন। দশমিক গণনার পদ্ধতি তারই অবদান। আর্যভট্টিয়ম 10 গীতিকা সূত্রের মতো বিজ্ঞান বিষয়ক গ্রন্থ তার অন্যতম রচনা। এ সময়ের মানুষ বরাহমিহির ছিলেন শ্রেষ্ঠ জ্যোতির্বিদ। তার রচিত বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা জ্যোতির্বিজ্ঞানের দুরূহ তত্ত্বের সন্ধান দেয়। পঞ্চসিদ্ধান্তিকার মূল বিষয় হল জ্যোতির্বিজ্ঞানকে জ্যোতির্বিদ, গণিত ও জ্যোতিষশাস্ত্রে ভাগ করা। তার স্ত্রী খনা যত বড় না গণৎকার ছিলেন, তার চেয়েও বড় ছিলেন জ্যোতির্বিজ্ঞানী। লীলাবতী ছিলেন আর এক শ্রেষ্ঠ গণিত বিজ্ঞানী। এ সময়ের প্রতিনিধি ব্রহ্মগুপ্ত তার ব্রহ্ম স্ফুট সিদ্ধান্ত নামক গণিত শাস্ত্রে আইজাক নিউটনের বহু আগেই অভিকর্ষ বলের কথা উচ্চারণ করেন। ধন্বন্তরী, বাগভট্ট এ সময়ের আয়ুর্বেদ শাস্ত্রে যে উন্নতি ঘটান, তাতে তারা হয়ে ওঠেন চিকিৎসা বিজ্ঞানের শেষ কথা। এ সময়ের অজানা লেখকের লেখা নবনীতাকাম গ্রন্থটি চিকিৎসা বিজ্ঞানের অভিধান গ্রন্থ হিসেবে বিবেচিত। অন্যদিকে মেহরৌলিতে প্রাপ্ত মিশ্র ধাতু নির্মিত লৌহ স্তম্ভটিতে এত বছর পরে কোনো মরচে ধরেনি। বিষয়টি গুপ্ত যুগের রসায়ন শাস্ত্র ও ধাতু বিজ্ঞানের উন্নতির দিকে অঙ্গুলি নির্দেশ করে। প্যারা করে দেখো ব্রাহ্মণ ধর্মের পুনরুত্থানের উপরে এই প্যারা। গুপ্ত যুগের শাসকগণ ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং সে কারণে কেউ কেউ এই যুগকে ব্রাহ্মণ ধর্মের পুনরুজ্জীবনের যুগ বলে অভিহিত করেছেন। গুপ্ত রাজত্বকালে ব্রাহ্মণ ধর্মের পুনরুজ্জীবন ঘটেছিল কিনা তার কোনো বিশদ বিবরণ নেই, তবে একথা সত্য যে এই সময় কোনো ধর্মান্ধতা ছিল না। ফাহিয়েনকে উদ্ধৃত করে রাখালদাস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে বৌদ্ধ ধর্মের চর্চা ছিল ক্রমবর্ধমান। সাধারণভাবে এই সময়ের মানুষ ছিলেন বৈষ্ণব, শৈব ও বৌদ্ধ। গুপ্ত রাজ্যগণের পৃষ্ঠপোষকতায় দক্ষিণ ভারতে জৈন ধর্মের প্রসারের কথাও অজানা নয়। এদিক থেকে দেখলে গুপ্ত যুগের ধর্মচর্চা ছিল স্বাধীন ও অবাধ। প্যারা করে দেখো গুপ্ত শাসকদের রাজত্বকাল ভারতীয় জ্ঞান বিজ্ঞানের চরম বিকাশ ঘটেছিল বললে ভুল হয় না। অর্থাৎ গুপ্ত যুগ সুবর্ণ যুগ কিনা তা নিয়ে কিন্তু এবার শুরু হলো তর্ক বিতর্ক। পাশাপাশি এই সময় সাম্রাজ্যের সাহিত্য, শিল্পকলার বিভিন্ন শাখায় নিরন্তর চর্চা লক্ষ্য করে ঐতিহাসিক এল.ডি. বার্নেট গুপ্ত যুগকে প্রাচীন গ্রিসের পেরিক্লীয় যুগ এর সঙ্গে তুলনা করেছেন। তিনি দেখিয়েছেন যে পেরিক্লিসের আমলে গ্রিসে স্কাইলাস, সফোক্লেস, ইউরিপিদেস, অ্যারিস্টোফেনিস
প্রমুখ সাহিত্যিকগণ নাট্য সাহিত্যের দিগাঙ্গন উজ্জ্বল করেন। দর্শন সাহিত্য স্থাপত্য ভাস্কর্য পেরিক্লীয় যুগ সুবর্ণ যুগের স্মারক। তার মতে গুপ্ত যুগেও এই চিত্র সমভাবে উপস্থিত। অন্যদিকে ভিনসেন্ট স্মিথ গুপ্ত যুগের সাহিত্যের উৎকর্ষের প্রেক্ষিতে এই যুগকে মধ্যযুগীয় ইংল্যান্ডের এলিজাবেথীয় যুগের সঙ্গে তুলনা করেছেন। রমেশচন্দ্র মজুমদারের মতো ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ গুপ্ত যুগকে ধ্রুপদী যুগ বা ক্লাসিক্যাল এজ আখ্যা দিয়েছেন। ধ্রুপদী যুগ বা ক্লাসিক্যাল এজ হলো সেই সময় যখন সাহিত্য সংস্কৃতি শিল্পকলার উৎকর্ষ যুগোত্তীর্ণ হয়ে ওঠে। গুপ্ত যুগে সাহিত্য শিল্প সংস্কৃতির বিভিন্ন শাখা যেভাবে পল্লবিত হয়ে হয়, তাতে এই যুগকে একই সঙ্গে স্বর্ণযুগ বা গোল্ডেন এরা আখ্যা দেওয়া অসঙ্গত নয়। আর যারা বলেন গুপ্ত যুগকে সুবর্ণ যুগ আখ্যা দেওয়া অসঙ্গত, তাদের প্রধান যুক্তি হলো সুবর্ণ যুগ সেই যুগকে বলা হয় যে যুগে শোষণহীন আর্থ সামাজিক ব্যবস্থা লক্ষ্য করা যায়। স্বাভাবিক কারণেই গুপ্ত যুগ সুবর্ণ যুগ ছিল কি না তার পর্যালোচনায় গুপ্ত যুগের সমাজ ও অর্থনৈতিক জীবনের পর্যালোচনা জরুরি। প্যারা করে দেখো, বরাহমিহিরের বৃহৎ সংহিতা ফাহিয়েনের ফোকুও কি পড়লে জানা যায় যে গুপ্ত যুগে জাতীয় বর্ণভেদ প্রথা অস্পৃশ্যতা প্রকট আকার ধারণ করেছিল। বরাহমিহির বর্ণভেদ প্রথা তুলে ধরার জন্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রের বাড়ির স্বতন্ত্র রঙের নির্দেশ দেন। এই চার বর্ণের বাড়ির রং ছিল যথাক্রমে সাদা, লাল, হলুদ ও কালো। এই যুগের স্মৃতিশাস্ত্রে বর্ণভেদ সম্বন্ধীয় বিধি নিষেধ কঠোর করা হয়। বৈদিক যুগ এমনকি মৌর্য যুগের নারীর স্বাধীনতা এই সময় অনুপস্থিত। তাকে বলা হয় স্বামীর অনুগত হতে। বিবাহ বিচ্ছেদ, পুনর্বিবাহ বা বিধবা বিবাহের অধিকার এই সময় অপহৃত হয়। সতীদাহ প্রথার প্রচলন ঘটে। একথা সত্য, খনা লীলাবতী এ যুগের নারী, কিন্তু সামাজিক দৃষ্টিতে উচ্চবর্গীয় সমাজের প্রতিনিধি হিসাবে তারা ছিলেন ব্যতিক্রম। ফাহিয়েন সমাজের চণ্ডালদের অস্পৃশ্য হিসেবে তুলে ধরেছেন। চণ্ডালদের সম্পর্কে মানহানিকর, মিথ্যাবাদী, তস্কর, লোলুপ, কলহপ্রিয় প্রভৃতি শব্দের প্রয়োগ ঘটেছে। গুপ্ত সমাজের এহেন বৈষম্য পর্যালোচনা করে আধুনিক ঐতিহাসিকগণের মধ্যে দ্বিজেন্দ্র নারায়ণ ঝা, রামশরণ শর্মা, দামোদর ধর্মানন্দ গোস্বামী প্রমুখ ঐতিহাসিকগণ দেখাতে চেয়েছেন যে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ আখ্যা দেওয়া অপ্রাসঙ্গিক। ডি.এন. ঝা তার অ্যানসিয়েন্ট ইন্ডিয়া অ্যান্ড ইন্ট্রোডাকশনারি আউটলাইন নামক প্রকাশিত গ্রন্থের শেষ অধ্যায়টির নামকরণ করেছেন দ্য মিথ অব দ্য গোল্ডেন এজ বা সুবর্ণ যুগের অতিকথা। তিনি লিখেছেন, এ যুগের বর্ণপ্রথার কঠোরতা, সামাজিক অস্পৃশ্যতা কোনো সুবর্ণ যুগের পরিচায়ক নয়। তার মতে গুপ্ত যুগে নানা বিষয়ে উন্নতি হওয়া সত্ত্বেও এই যুগেই কৃষকরা ভূমিদাসে পরিণত হন। রামশরণ শর্মা জানিয়েছেন, গুপ্ত যুগে ব্রাহ্মণ বা পুরোহিতদের নিষ্কর জমিদারের মধ্য দিয়ে যে অগ্রহার প্রথার উদ্ভব ঘটে, তাতে রাষ্ট্রশক্তি বা কৃষকের মধ্যে সামন্ততন্ত্রের উদ্ভব হয়। এই অবস্থায় কৃষক শ্রেণী সমাজে দাস শ্রেণীতে পরিণত হয়। কৃষি সমাজে বেগার শ্রমদানের প্রচলন দেখা দেয়। তারা বলেন এই সমাজ কোনোভাবেই ধ্রুপদী যুগের সমাজ চিত্রের পরিচায়ক নয়। প্যারা করে গুপ্ত যুগে অর্থনৈতিক উন্নতির যে চিত্র পাওয়া যায়, আধুনিক গবেষকগণ তার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে গুপ্ত যুগের অর্থনীতির তথাকথিত সমৃদ্ধি আসলে ছিল সমাজের উচ্চ বর্গীয়দের সমৃদ্ধি। সাধারণ মানুষ তার কোনো সুফল লাভ করেননি। অগ্রহার ব্যবস্থার ফলে কৃষকের উপর অর্থনৈতিক শোষণ বৃদ্ধি পায়। মুদ্রা তত্ত্ববিদগণ দেখাতে চান যে কুমারগুপ্তের আমল থেকে যেভাবে স্বর্ণমুদ্রায় খাদ মেশানো শুরু হয়, তাতে গুপ্ত যুগের অর্থনৈতিক অবক্ষয়ের চিত্র ধরা পড়ে। অর্থনীতির এই অবক্ষয় গুপ্ত যুগের ব্যবসা বাণিজ্যের মার খায়। আন্তর্জাতিক বাণিজ্য হ্রাস পেতে থাকায় মুদ্রা অর্থনীতিতে সংকোচন দেখা দেয়। অর্থনৈতিক এই সমস্ত নেতিবাচক বৈশিষ্ট্য স্বাভাবিক কারণে দুর্বল অর্থনীতির পরিচায়ক। দুর্বল অর্থনীতি কোনোভাবেই সুবর্ণ যুগের মাপকাঠি নয়। প্যারা করে দেখো, গুপ্ত যুগকে যে মাপকাঠিতে সুবর্ণ যুগ আখ্যা দেওয়া হয় তার অন্যতম যুক্তি হলো এই সময় সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে উজ্জীবন লক্ষ্য করা যায়। কিন্তু সমালোচকরা প্রশ্ন তোলেন, সাহিত্য সংস্কৃতির এই উজ্জীবনে সাধারণ মানুষের সম্পর্ক কি? উচ্চবর্গীয় সাহিত্য চর্চা এখানে সমাজের দর্পণ না হয়ে উচ্চকোটি মানুষের বিনোদনের বস্তু হয়ে উঠেছিল মাত্র। গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে এই সময় সাহিত্যে সাধারণ মানুষের কথা পাওয়া যায় না। যা পাওয়া যায় তা হলো রাজন্যবর্গের কথা বা উচ্চবর্গীয় মানুষের সমাজ জীবনের কথা। পাশাপাশি শিল্প সংস্কৃতি বা স্থাপত্য ভাস্কর্যও এই সময়ের সাধারণ মানুষের জীবনযাত্রা অনুপস্থিত। এরপরে দেখো শেষ প্যারা, এটা গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলার বিরুদ্ধে যে সমস্ত যুক্তি উত্থাপন করা হয় তার গুরুত্ব স্বীকার করে নিয়েও বলা যেতে পারে সামগ্রিক বিচারে প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত শাসকদের অবস্থান একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছিল। সামগ্রিক উন্নতির যে মাপকাঠিতে কোনো দেশের কোনো একটি বিশেষ অধ্যায়কে সুবর্ণ যুগ আখ্যা দেওয়া হয় তার হদিশ পাওয়া মুশকিল। ত্রুটি বিচ্যুতি হিসেবে দাখিল করলে কোনো দেশের কোনো কালকেই সুবর্ণ যুগ আখ্যা দেওয়া যায় না। গুপ্ত যুগের সাহিত্য শিল্পকলা সংস্কৃতির ক্ষেত্রে যে উজ্জীবন লক্ষ্য করা যায় তাকে স্বর্ণযুগ আখ্যা না দিলেও ওই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে মেনে নিতে বেগ পেতে হয় না।
তো এই ছিল গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা যায় কিনা বা গুপ্তযুগে পরিবর্তনের ভিত্তিভূমি, তার উপরে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।